মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যের প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নিয়ে বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। এবং যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। শান্তি প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে জ্বালানি ও স্থাপনায় হামলা বন্ধে একমত দুই নেতা, বিবৃতি হোয়াইট হাউসের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তুলসী গ্যাবার্ডের বক্তব্য সঠিক নয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই দিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। এর পরপরই তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। একই দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, হিজবুত তাহরীরের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তবে এ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বসবাস করা কিছু প্রবাসী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবগত করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে গ্যারি পিটার্স এ তথ্য জানান। এ সময় ডক্টর ইউনুস বলেন, ক্ষমতা পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা রাজনৈতিক নয়, উদ্দেশ্য প্রণোদিত। তবে সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনি মার্কিন সিনেটরকে দেশের বিভিন্ন শহর ঘুরে দেখার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে বাংলাদেশ সফরের জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা সাংবাদিকদের আমন্ত্রণ জানান। এ সময় ডক্টর ইউনুস বলেন, অপপ্রচার রোধে যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন মার্কিন সিনেটর। মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় উত্তপ্ত ভারতের নাগপুর। পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে সহিংসতার সঙ্গে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে দুটি মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রবাসের সময় আরও থাকছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস। খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে র্যাব
কামরাঙ্গীরচরে ৩ কারখানাকে জরিমানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সেন্ট্রাল লন্ডন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, চিকিৎসকদের অনুমতি পেলেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। পারিবারিক অবস্থার মধ্যে মানসিকভাবে উনি অত্যন্ত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল। পরে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। দেশে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবারও ফ্যাসিবাদের আগমন ঘটবে। দেশে কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। একই অনুষ্ঠানে খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিরোধ তৈরি হলে স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ প্রস্তুত, হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। এক একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত এক যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে এই প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 15 দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন,
2 উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তারা আরও বলেন, সরকারের অংশ হয়ে পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে, আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ। রিটকারী বলছেন, দলের নিবন্ধন পেতে হলে 22 জেলা ও 100 উপজেলায় কমিটি থাকতে হবে। এ ধরনের শর্তের কারণে রাজনৈতিক দল করার অধিকারের বাইরে থেকে যেতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এছাড়া নিবন্ধন বিধিমালা সহজ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর আগেই গণবিজ্ঞপ্তি দিয়ে ঠিক করেনি নির্বাচন কমিশন। আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। শেখ হাসিনা ও রেহানা পরিবারের ব্যাংকে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দ করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ পরিবারের 1000 কোটি টাকা ফ্রিজ করা হলো। এদিকে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক বেরিয়ে আসছে শেখ পরিবারের দুর্নীতির কাহিনী। গেল 2 মাসের ব্যবধানে শেখ পরিবারের পূর্বাচলে প্লট জালিয়াতি, রূপপুর সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাট এবং হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে মিলেছে নানা অসঙ্গতি। সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের গেল সপ্তাহে 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ না পেরুতেই হাসিনা রেহেনা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকার সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা 163টি ব্যাংক হিসাব জব্দ করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভায় দেখা দেয় হট্টগোল। আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, ঈদে ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ঈদযাত্রা নির্বিঘ্নে করার আলোচনা সভাতেই হট্টগোল। সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে দীর্ঘ আধা ঘন্টা বিশৃঙ্খলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মালিক শ্রমিক ও প্রশাসনের যৌথ আলোচনা সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় হট্টগোল নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে তা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও মালিক শ্রমিক ও প্রশাসন মিলে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে বলেও জানান তিনি। কোনো বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। নির্বিঘ্নে যদি তারা বাড়িতে ফিরে এসে আবার পরিবারের সাথে মিলিত হতে পারে, অতীতের যে কোনো সময়ের তুলনায় একটা ব্যতিক্রম ঈদ এবার আমরা উদযাপন করার পরিবেশ নিশ্চিত করতে পেরেছি। এদিকে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, যাত্রীদের হয়রানি বন্ধ সহ ঈদের ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। ছিনতাই, রাহাজানি এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের চালকদেরকে স্ব মালিক ভাইয়েরা, প্রত্যেক কাউন্টারের মালিকরা, প্রত্যেক শ্রমিক ভাইয়েরা একে অপরের সাথে মত বিনিময় করবেন যাতে এগুলি না হয়। ফিটনেসবিহীন গাড়ি এই সুযোগে যাতে বাহির জেলার থেকে ঢাকায় এসে আমাদের যাত্রী নিয়ে না যায়, মালিক শ্রমিক এই টিম এটা পর্যবেক্ষণ করবেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, ঈদের ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোন বাস কোন রুটে কখন যাবে, যদি কোনো কারণে একটু দেরি হয় সেটাও জানিয়ে দিতে হবে। টিকিটের যে দাম বা মূল্য সেটাও জানাই দিতে হবে। এবারের ঈদযাত্রায় সড়ক পথে অগ্রিম টিকিট সহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে চালু হলো দেশের দীর্ঘতম রেল সেতু। এখন নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট, আগে লাগতো 20 মিনিটের মতো। রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে বুধবার। কাদের তালুকদার ও রিঙ্কু কুন্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যাত্রা শুরু করলো যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক রেল সেতু। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হয় মঙ্গলবার দুপুর 12টায়। যমুনা সেতুর পূর্ব পারে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। উত্তরবঙ্গের একটা যে যোগাযোগ ব্যবস্থা হলো এটা দেশের জন্য এবং এটা আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি সবার জন্য একটা সুন্দর কমিউনিকেশন সিস্টেম হলো। আগে হচ্ছে আপনার প্রায় 20-25 মিনিটে ব্রিজ পার হওয়া লাগতো, আর এখন 4-5 মিনিটে মানে রাস্তাটা ব্রিজটা পার হতে পারতেছে। এদিকে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেল যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এ পথে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে 45 থেকে 160 টাকা পর্যন্ত। 19 মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ক্রেতার কথা মাথায় রেখে এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। উৎসবের রঙিন সাজে নিজেকে রাঙাতে ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। গরমের কথা মাথায় রেখে এবার আরামদায়ক কাপড়ের সমাহার দোকানে দোকানে। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ইজি ফ্যাশনস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহার ফ্যাশন হাউসটিতে। ফলে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এই ব্র্যান্ড শপ। কাপড়ের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটি ভালো, আর দামও ভালো। বিভিন্ন ধরনের পুরো শার্টগুলোর একটা ব্যাপক ভেরিয়েশন আছে। গরমের কথা বিবেচনায় রেখে ঈদ কালেকশনে আরামদায়ক কাপড় প্রাধান্য পেয়েছে। 500 থেকে 1000 টি শার্ট, 1400 থেকে 2500 টাকায় শার্ট আর 2 থেকে 2500 মধ্যে পাওয়া যাচ্ছে প্যান্ট। রাখা হয়েছে বাচ্চাদের পোশাকও।
প্রত্যেকটা সেক্টরেই খুবই চোখে পড়ার মতো ভেরিয়েশন আমরা রেখেছি। কালেকশনে ভিন্নতা থাকায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরও থাকছে। সিলেট থেকে ঢাকায় হামজা যোগ দিলেন জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। কাল লাল সবুজ জার্সিতে প্রথম অনুশীলন নিয়ে রোমাঞ্চিত এই মিডফিল্ডার। খুব ভালো লাগছে আমার সব ফ্যামিলি। 7 দিনে রাজধানীর বাজারে কমেছে পাম ও সয়াবিন তেলের দাম। এমন খবরই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। কমেছে চিনির দামও। দাম কমতির প্রবণতা দেখা গেছে সরু চালে। তবে স্থিতিশীল রয়েছে ডাল, আলু, শুকনা মরিচ সহ বেশিরভাগ মুদি পণ্যের বাজার দরে। গেল 7 দিনে রাজধানীর বাজারে লিটারে 16 থেকে 17 টাকা কমেছে সয়াবিন তেলের দাম। এমন তথ্যই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে 157 থেকে 168 টাকায়। এ সময় লিটারে 2 টাকা পর্যন্ত কমেছে খোলা পাম অয়েলের দাম। প্রতি লিটারের দাম পড়ছে 145 থেকে 153 টাকা। টিসিবির বাজার পর্যবেক্ষণে গেল 7 দিনে সরু চালের দাম কমতির প্রবণতাও দেখা গেছে রাজধানীর বাজারে। প্রতি কেজি চিনির দাম এ সময় 3 থেকে 5 টাকা কমে নেমেছে 115 থেকে 120 টাকায়। গেল 7 দিন ধরে একই দামে বিক্রি হয়েছে প্রতি কেজি ছোলা ও মাঝারি দানার মসুর ডাল। স্থিতিশীল বাজারে শুকনা মরিচ গেল 7 দিন ধরে বিক্রি হয়েছে 250 থেকে 430 টাকা কেজি দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি বড় হলেও ক্রমাগতভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সবশেষ চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে কমেছে 71%। বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের যাত্রা চলছে। এ পথের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ। অথচ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে নেপাল থেকেও পিছিয়ে। গেল কয়েক অর্থ বছরে বিদেশি বিনিয়োগের তথ্য বলছে তা ক্রমান্বয়ে কমছে। সবশেষ চলতি অর্থ বছরের 2 প্রান্তিক মিলিয়ে এর পরিমাণ ছিল $21 কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এর পরিমাণ ছিল $10 কোটি, যা বছর ব্যবধানে 71% কম। বিদেশি বিনিয়োগ কমে আসার পেছনে দ্রুত পরিবর্তনশীল ব্যবসা নীতি, রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতাকে সামনে আনছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসলেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে আছে। আজকে একটা পলিসি বা একটা রেগুলেশন দেওয়া হলো, 2 বছর পরে বা 1 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেললো। ব্যবসা যখন যারা করতে আসে তাদের একটা লং টার্ম বিজনেস প্ল্যান থাকে। এখন সেই ইজ অফ ডুইং বিজনেসের জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের ট্যাক্স পলিসি এটা সবচেয়ে হিন্ডারেন্স। এদিকে অর্থনীতি বিশ্লেষকদের মতে অবকাঠামোগত দুর্বলতা কিছুটা কমে এলেও গ্যাস বিদ্যুৎ সংকট দূর না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। অবকাঠামোগত বিষয়গুলোর দিকে নজর দেওয়া, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোন বা বেজাতে সেটি নিশ্চিত করার বিষয় রয়েছে। একই সাথে ব্যালেন্স অফ পেমেন্টস এর রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে, টাকা যদি রিপ্যাট্রিয়েট না করতে পারেন তাদের মুনাফা, তাহলে তারা নিরুৎসাহিত হবে। সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। এছাড়া জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশ বিদেশি বিনিয়োগ হারানোর শঙ্কা আছে বলেও অভিমত তাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় অভিযুক্ত। প্রেমিকার সঙ্গে বসবাস, হঠাৎ আরেকজনকে বিয়ে। কিছুদিন পর বিষয়টি জানতে পারেন দুজনই। মামলা করেন তারা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নিয়মিত অফিস করছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ। এ নিয়ে দুদকের কাছে অভিযোগ দিয়ে বিচার পাননি ভুক্তভোগীরা। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে হেনস্থা করা হচ্ছে তাদের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
24শে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 10 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আহত হন শতাধিক শিক্ষার্থী। 7 মাস পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয় কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে হামলায় জড়িত অভিযোগে 9 শিক্ষককে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয় সিন্ডিকেট সভায়। একই কারণে 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত এবং যাদের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হয়। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদ স্থগিত করা হয়েছে, কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যে সকল কুলাঙ্গার শিক্ষকরা যে হামলায় মদত দিয়েছিল, আমাদের ভাই বোনদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল, সেই তাদের উপর যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা শুরু হলো, এটা একটা অনেক আশার কথা। এছাড়া ক্যাম্পাসে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন ও 15 জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডলস উৎপাদন করা 3টি কারখানাকে 1,70,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঈদ সামনে রেখে ভেজাল সেমাই, নুডলস সহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের হিড়িক লেগেছে। আর এসব প্রতিরোধে অভিযান শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরের খালপাড় এলাকায় সেমাই উৎপাদনের আলাদা 2টি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তারা। এ সময় 2টি কারখানাতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 70,000 টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ সামনে রেখে বাড়ে সেমাইয়ের চাহিদা, আর এভাবে সেমাই উৎপাদনে জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে। পরে অভিযান চালানো হয় কেরানীগঞ্জের ইসলামনগর এলাকার একটি নুডলস উৎপাদন কারখানায়। সেখানেও নোংরা পরিবেশ ও নানা অনিয়ম পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাবের উপ অধিনায়ক বলেন, কারখানার মালিকদের সচেতন করতে চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যনীতি না মেনে ব্যবসা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে। সেইখানে নুডলসের পাশাপাশি অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই এবং এগুলো বাজারজাত সে করছে। রমজানের বাকি দিনগুলোতেও এই অভিযান চলবে বলে জানায় র্যাব। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1.5 ঘন্টার ফোন আলাপের পর এ বিষয়ে সম্মত হন তারা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইউক্রেন ও রাশিয়া উভয়েই এই যুদ্ধে বিপুল প্রাণ ও সম্পদ হারিয়েছে। এই সংঘাত কখনোই শুরু করা উচিত হয়নি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল। ফোন আলাপে আগামী 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি খাতে হামলা না চালানোয় সম্মত হন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন দুই নেতা। এতে দুই দেশের বৃহৎ অর্থনৈতিক চুক্তি এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে বলে জানা গেছে। আয়ারল্যান্ডে যথাযথ মর্যাদায় পালিত হলো সেন্ট প্যাট্রিকস ডে। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দিনটি পালনের জন্য 1 লাখেরও বেশি পর্যটক হাজির হয়েছেন দেশটিতে। প্যারেডের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের নানা প্রদর্শন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
পঞ্চম শতাব্দীতে আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেন ধর্মগুরু সেন্ট প্যাট্রিক। তার মৃত্যুদিনকে স্মরণ করে প্রতি বছর 17 মার্চ পালন করা হয় সেন্ট প্যাট্রিকস ডে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ সেন্ট প্যাট্রিক প্যারেড। সেন্ট প্যাট্রিকের স্মরণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ সেন্ট প্যাট্রিক দিবস পালন করে থাকেন। আয়ারল্যান্ডের দিবসটি ধর্মীয় ছুটি হিসেবে বিবেচিত হয়ে থাকে, তবে দিবসটি এখন ধর্মনিরপেক্ষ অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। বিভিন্ন দেশের পতাকা আর বিভিন্ন সংস্কৃতির এ যেন মহামিলন মেলা। সবাই যেন এক সুতোয় বাঁধা, ধর্মবর্ণ জাতিতে। স্থানীয় সরকারের নেতৃবৃন্দরাও শুভেচ্ছা জানিয়েছেন আগতদের। And you're very welcome to Galway for our St. Patrick's Day Festival, or St. Patrick's Day Parade. I'm here with Councillor Helen Ogbu and the Mayor, Councillor Peter Keane, with Councillor Helen Ogbu, and we're delighted to be saying a few words to your channel today and to welcome you all to Galway for a fantastic festival. We hope that you enjoy yourselves. We hope that you enjoy the day. Stay safe and please come again, and we're delighted to have you. Thanks very much. Square, after having a wonderful St. Patrick's Day parade, all communities in Galway have turned out in huge numbers, record-breaking crowds here in Galway, and it's wonderful to have the Bangladeshi community part of that. This is the beginning, so there are lots of activities today, and so enjoy it, make fun and meet new friends as well. বিশ্বের বিভিন্ন দেশ থেকে দিবসটি উদযাপন করতে প্রতি বছর বহু মানুষ আয়ারল্যান্ড ভ্রমণে আসেন। জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার নর্থ হলিউডের আরসি সিনিয়র সেন্টারে ইফতারের আয়োজন করা হয়। দলের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দেশের শান্তি সমৃদ্ধির পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের মানুষ জানি আবার গণতন্ত্র ফিরে পায়, সেই তৌফিক ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। বিজয় হোক, বাংলার বিজয় হোক, প্রত্যেককে আমাদের মধ্যে উপস্থিত। আমাদের যে ঐক্য, রমজান উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি দেশটির পাজু মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করে। হাফেজ ও সাধারণ ক্যাটাগরির ইসলামী সঙ্গীত সহ শিশুদের কেরাত প্রতিযোগিতায় মোট 4 ক্যাটাগরিতে 56 প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম ও দূতাবাসের প্রথম শ্রম সচিব মিকন তংচঙ্কা। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন মুমতাজুল হক, রেজাউল করিম, আরিফুল ইসলাম ও মোহাম্মদ তামিম ইসলাম। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীরামসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময়ে রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি ইসলাম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহারে। মাহফিলে দোয়া পাঠ করেন ব্রিকল্যান্ড জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম মুহাদ্দিস। কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ফরওয়ানিয়া দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ীদের সহযোগিতায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইসলামের আলোকে জীবন গঠনের তাৎপর্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। সংগঠনের সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল কাদের হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল কায়েম, সুবেদ আলী সহ অনেকে। কানাডায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্থানীয় সময় সোমবার মন্ট্রিয়লের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি, কানাডা ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। খেলার খবর। সিলেট থেকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী।
শেফিল্ড তারকা যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। সেখানে সতীর্থ এবং বাফুফে কর্তাদের কাছ থেকে পেয়েছেন সংবর্ধনা। এর আগে বিমানবন্দরেও তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন ফেডারেশন কর্তারা। হামজা আগামীকাল যোগ দেবেন জাতীয় দলের প্রথম অনুশীলনে। লন্ডন থেকে সিলেট, হবিগঞ্জ, সেখান থেকে ঢাকায় ছিলেন নানা ব্যস্ততার মাঝে, তবুও ক্লান্তি যেন স্পর্শই করতে পারেনি হামজা দেওয়ান চৌধুরীকে। শেফিল্ড তারকার মুখ থেকে হাসি কমেনি একটুও। এদিন হবিগঞ্জে নানা সামাজিক কর্মকাণ্ড শেষ করে ঢাকায় ফিরেছেন হামজা। বিমানবন্দরে এসেই পেয়েছেন জমকালো সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করতে গণমাধ্যম কর্মীদেরও ছিল উপচে পড়া ভিড়। সেখানে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো খেলতে আসার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কালকের প্রস্তুতি কেমন ছিল? ভালো লাগছে। বাংলাদেশে আসলে সবকিছু মিলে কেমন লাগলো আর কি? এই যে খুব ভালো লাগছে আমার সবার ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ। বিমানবন্দরের পালা শেষ করে হামজা যান জাতীয় দলের টিম হোটেলে। সেখানেও মিলেছে ফুলেল শুভেচ্ছা। সতীর্থরা অপেক্ষায় ছিলেন তাকে দেখার। হোটেলে গিয়েই সবার সঙ্গে দেখা করেছেন শেফিল্ড ফুটবলার। এর আগে সিলেট থেকে আসা বিমানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। প্রত্যেকের ছবির আবদার মিটিয়েছেন তিনি। বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে দুপুরে টিম হোটেলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামজা উত্তাপ ছড়িয়েছে জার্সির বাজারে। হামজা চৌধুরীর জার্সি গায়ে জড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জার্সি বাজারে ভিড় করছেন ভক্তরা। তবে এখনও হামজা ও বাংলাদেশ দলের নতুন জার্সি না আসায় হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। দোকান মালিকরা বলছেন, হামজার আগমনে ফুটবল দলের জার্সির চাহিদা বেড়েছে। শিগগিরই হামজার নতুন জার্সি তুলবেন দোকানে। দেশের ফুটবলের জার্সি বাজার অনেকটাই স্থবির। বড় তারকা আর কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় জামাল ভুঁইয়াদের জার্সি সংগ্রহে সমর্থকদের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে। বরং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জার্সির চাহিদাই বেশি দেখা যায় দেশের বাজারে। তবে সেই ধারায় আসতে যাচ্ছে পরিবর্তন। দক্ষিণ এশিয়ার ফুটবলে সাড়া জাগিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ স্কোয়াডে যুক্ত হতে এরই মধ্যে ঘরের ছেলে ফিরেছেন ঘরে। তার আগমন নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গনে, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশের জার্সি বাজারে। হামজা চৌধুরী দেশে আসার পর জার্সির বাজারে বেড়েছে ক্রেতা সমাগম। কিন্তু দূর দূরান্ত থেকে এসেও সমর্থকদের ফিরতে হচ্ছে খালি হাতে। কারণ বাফুফে নতুন জার্সি উন্মোচন করেছে কিছুটা দেরিতে, যার ফলে বাজারে আসেনি নতুন জার্সি। খালি হাতে ফিরতে হচ্ছে ভক্তদের। তবে ইপিএল খেলা তারকার হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে বলে প্রত্যাশা ভক্তদের। বাসা থেকে আসছিলাম হামজা যাচ্ছি নেওয়ার জন্য, কিন্তু এখন আইসা দেখে এই জায়গায় হামজা যাচ্ছে এখন আসে নাই। আর আমরা তো বাংলাদেশি হিসাবে অনেক এক্সাইটেড। হামজা বাংলাদেশে আসবে, খেলবে, বাংলাদেশে ভালো কিছু দেবে, এটা তো আমরা চাই। জার্সিটা খুঁজতে আসছি, পাইনি কা, আগেরটাই পাইছে কি নতুন এখনো পাইনি কা, এই জন্য এখন দেখতেছি খুঁজতেছি কোনটা ভালো লাগে নিব। গুলিস্তান থেকে মিরপুরের স্টেডিয়াম মার্কেট, কোথাও নেই ফুটবল দলের নতুন জার্সি। চাহিদা বেশি হামজার জার্সির, তাই শিগগিরই হামজার জার্সি তুলবেন দোকানিরা। নতুন যে জার্সিটা হামজা চৌধুরী যেটা পরে খেলবে, এটা ফুল রেড কালারের। ওই জার্সিটা পাওয়া যাচ্ছে না, খুবই কম ডিমান্ড, তৈরি মনে হয় স্টক নাই। তো আগে যে জার্সিটা, এই জার্সিটার ডিজাইনটা অনেক সুন্দর, তো তার যে ফ্যান্স ফলোয়ার আছে তারা সবাই এটা নিচ্ছে। উনি আসাতে মানুষের আকর্ষণ আরও বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য, অনুপ্রেরণা। আপনার বাংলাদেশ বাফুফের আগের কোনো চাহিদা ছিল না এমন, এখন আজকে যে 2-3 দিন যাবত প্রচুর চাহিদা, মানে যে না সেই আসে চাচ্ছে বাংলাদেশ টিমের জার্সি চাচ্ছে। তৈরি করতে দিছি, তো বর্তমান চাহিদা আছে হামজা চৌধুরী আসছে বাংলাদেশে, তার জন্য তো এখন অনেকে চাইতেছে, তো এটা শীঘ্রই আজকে চলে আসবে। মাঠের বাইরে আগ্রহের মতো মাঠের পারফরমেন্সেও সমর্থকদের মন ভরাবেন হামজা, প্রত্যাশা ফুটবল প্রেমীদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেওয়ায় দেশের ফুটবলে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে সমর্থকদের। সময় সংবাদে হামজাকে নিয়ে এমন মন্তব্য করেছেন লিটন দাস। তার কাছ থেকে দেশের ফুটবলাররাও অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন তিনি। সাকিব হামজার মধ্যে কে বাংলাদেশের সেরা তারকা, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন লিটন। তারেক হাসান শিমুলের রিপোর্ট।
হামজা দেওয়ান চৌধুরী ঝড় দেশের ক্রীড়াঙ্গনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইপিএল মাতানো হামজা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটাঙ্গনেও আলোচনা তাকে নিয়ে। বাংলাদেশে পা রাখার পর মুশফিকুর রহিম শুভকামনা জানিয়েছেন। হামজা বাংলাদেশে আসার আগেই এক আলোচনায় সরগরম সামাজিক মাধ্যম। দেশের ক্রীড়াঙ্গনে কে সবচেয়ে বড় তারকা, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? যে আলোচনায় যোগ দিয়েছেন ক্রিকেট ফুটবলের সাবেক বর্তমানরাও। জাতীয় দলের ওপেনার লিটন দাসও জানালেন নিজের মতামত। আমার কাছে মনে হয় যে সাকিব ভাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় তারকা, বিকজ সাকিব ভাই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে বাংলাদেশের জন্য, অবভিয়াসলি হামজা ভাই আরও ভবিষ্যতে করবে, হয়তো বা সাকিব ভাইকেও টপকায় যাবে একটা সময়, বাট এই মুহূর্তে সাকিব আল হাসানের কাছে কেউ নেই। নিঃসন্দেহে হামজার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা দিয়েছে ফুটবল দলকে। বাংলাদেশের ফুটবল নিয়ে সংবাদ হচ্ছে আন্তর্জাতিক মাধ্যমেও। লিটন দাস মনে করেন হামজার মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে পরবর্তী স্তরে। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে না, তো উনি যেহেতু ইংল্যান্ডে যখন থাকে, সো ওনার ফুটবল চিন্তাধারাটাও একটু অন্যরকম, বিকজ ইংল্যান্ড কিন্তু আমরা জানি ফুটবলের জন্য। সো আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতাটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবে। আস্তে আস্তে ওনার কাছ থেকে বাংলাদেশের প্লেয়াররা আরও ইমপ্রুভমেন্ট দেখা যাবে আমার কাছে যেটা মনে হয়, এবং টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। হামজার ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব মঞ্চে সাফল্য বয়ে আনুক, সেই প্রত্যাশা এই ক্রিকেট তারকারও। থেকে বেরিয়ে আসার জন্য তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ডিপিএলে রানের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের সেঞ্চুরিতে ষষ্ঠ রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। তারকায় ঠাসা লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 4 উইকেটে জয় পেয়েছে হান্নান সরকারের দল। এ জয়ে শীর্ষস্থান মজবুত করেছে ধানমন্ডির ক্লাবটি। এদিকে আবাহনীর জয়ের দিনে হেরেছে শক্তিশালী মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 65 রানে হেরেছে তামিম ইকবালের দল। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতেই হোঁচট, সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। টানা 5 ম্যাচ জিতে টেবিল টপার হান্নান সরকারের দল। এখন পর্যন্ত যেভাবে শুরু করেছে, ষষ্ঠ রাউন্ডের ম্যাচে টস জিতে শুরুতে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। পাওয়ার প্লেতে তানজিদ তামিমকে হারায় রূপগঞ্জ। এরপর সৌম্য সরকারকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান সাইফ হাসান, তবে সৌম্য ইনিংস বড় করতে পারেননি। দলের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পান সাইফ হাসান ও মাহমুদুল হাসান। তাদের ইনিংসে ভর করে আবাহনীকে 293 রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ। আবাহনীর হয়ে 3টি উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় ও নাহিদ রানার শিকার 2 উইকেট। রান তাড়া করতে নেমে 0 রানে সাজগড়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর জিসান আলমকে সঙ্গে নিয়ে 107 রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। 50-র কাছে থাকা জিসান সাইফের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। রান খরায় থাকা অধিনায়ক শান্ত দারুণ খেলে তুলে নেন সেঞ্চুরি। শেখ মেহেদীর বলে 101 রানে আউট হন তিনি। শেষ দিকে মুমিনুল হকের অপরাজিত 32 এবং মাহফুজুর রহমানের 25 রানে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। শতক হাঁকানো শান্ত হয়েছেন ম্যাচ সেরা। প্রথম ম্যাচে হারের পর টানা ম্যাচ জেতাকে ইতিবাচক মনে করছেন শান্ত। প্রথম ম্যাচ হারার পরে আমাদের বিশ্বাস ছিল যে না, এই টিমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ভালো ক্রিকেট খেলছি। ভালো লাগছে, কন্ট্রিবিউট করতে পেরেছে। আমার মনে হয় যে এটা আমার জন্যও দরকার ছিল। সো আজকে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি, সব থেকে ভালো লাগার জায়গাটা এটাই। আবাহনীর জয়ের দিন হারের স্বাদ পেয়েছে বিগ বাজেটের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে দুর্দান্ত সূচনা এনে দেন 2 ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়। এই 2 ওপেনার দলকে 141 রানের জুটি উপহার দেন। তাসকিনের বলে 60 রানে সাদিক আউট হলেও 149 রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন বিজয়। শেষ দিকে তোফায়েল আহমেদের 50-তে মোহামেডানকে 337 রানের লক্ষ্য দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে 2 ওপেনার রনি তালুকদার ও তামিম ইকবাল। 72 রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। 48 রানে সাজগড়ে ফেরেন তামিম। 74 রান আসে রনির ব্যাট থেকে। এরপর মুশফিকুর রহিমের 49 রানের ইনিংসও জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিয়মিত বিরতিতে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 271 রান যোগ করে তামিমের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নিয়ে বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। এই ছিল প্রবাসীর সময়, সঙ্গেই থাকুন সময়ের।